সবাইকে স্বাগতম। আমরা আবারও ফিরে আসছি আমাদের ধারাবাহিক যে টিউটোরিয়াল পর্বগুলো ছিল সেগুলোতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ষষ্ঠ পর্বের এই বিষয়টি, যার বিষয় কোড হচ্ছে 66661। আমরা আজকে আলোচনা করব 8 নম্বর অধ্যায় নিয়ে, এবং 8 নম্বর অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজারমেন্ট। উপস্থাপনায় আমি উপস্থাপনা করতেছি বিকাশ চন্দ্র বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও। এই অধ্যায়ে আলোচনার পরে আমরা যেটা জানতে পারবো সেটা হলো প্রোগ্রামিং এর জটিলতা সম্পর্কে জানতে পারবো। প্রোগ্রামিং এর জটিলতা পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি যেগুলো আছে, কিভাবে পরিমাপ করব সেই কমপ্লেক্সিটিটা, জটিলতা, সেটা সেই নিয়ম কানুনগুলো সম্পর্কে জানতে পারবো। এবং স্পেসিফিকলি এই টিউটোরিয়ালে যেটার উপরে আমরা মূল ফোকাস করব সেটা হলো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজারমেন্ট কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্স 1976 সালে ম্যাককেবে সফটওয়্যার কমপ্লেক্সিটি পরিমাপ করার জন্য সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্সের প্রস্তাব করেন। এটি একটি গ্রাফ ড্রিভেন মডেল যা কোনো প্রোগ্রামের সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করে কমপ্লেক্সিটি পরিমাপ করে থাকে। আসলে আমরা এর আগে হলস্টিড কমপ্লেক্সিটি মেজারমেন্ট দেখেছিলাম, এবং আজকে আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজারমেন্ট দেখতেছি। সো এই দুটো কমপ্লেক্সিটি মেজারমেন্টের মধ্যে যেই মূল তফাৎটা সেটি হলো, যেমন হলস্টিডে প্রোগ্রামের লিনিয়ার ফ্লোটাকে ব্যবহার করা হয়, মানে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যে অপারেটর এবং অপারেন্ড গুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে কমপ্লেক্সিটি মেজারমেন্ট করা হয়। কিন্তু সাইক্লোমেট্রিক্স এর ক্ষেত্রে যেটা দেখা হয় যে যদি প্রোগ্রামের মধ্যে কোনো কন্ট্রোল স্টেটমেন্ট থাকে, যেমন ইফ এলস, ডু হোয়াইল, রিপিট, আনটিল, সুইচ কেস, গো টু ইত্যাদি স্টেটমেন্ট গুলো থাকে, তাহলে যেটা হয় যে প্রোগ্রামের ফ্লোটা একটা নির্দিষ্ট দিকে লিনিয়ারলি ফ্লো হয় না। সেটি সেই কন্ডিশনের উপর বেস করে কোনো একটা ব্লক কোডের রান করে এবং কোনো একটা ব্লক বাদ যায়। সো সেই ক্ষেত্রে আমরা যখন এরকম কন্ট্রোল স্টেটমেন্ট আমাদের প্রোগ্রামে থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা প্রোগ্রামের জটিলতা বা কমপ্লেক্সিটি মেজার করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্সটা ব্যবহার করতে হবে। জটিলতা পরিমাপে গ্রাফ ড্রিভেন মডেল ব্যবহার করা হয়। এইটার ক্ষেত্রে যেটা করা হয়, প্রোগ্রামটার ফ্লোচার্ট তৈরি করে সেটার উপর বেস করে আপনার জটিলতাটা পরিমাপ করা হয়। এর ফলে যেটা হয় যে আমাদের প্রোগ্রামটা সম্পর্কে জানতে হবে, সেটার ফ্লোচার্ট এবং সেটা গ্রাফ ড্রিভেন মডেল একটা তৈরি করতে হবে, এবং তারপরে সেই প্রোগ্রামের জটিলতা পরিমাপ করতে হবে। প্রোগ্রামের জটিলতা নিরূপণে অপারেটর অপারেন্ডের উপর নির্ভর করতে হয় না। এক্ষেত্রে যেটা হয় যে প্রোগ্রামটাতে কতগুলো ইউনিক অপারেটর, ইউনিক অপারেন্ড, কতগুলা টোটাল অপারেটর, টোটাল অপারেন্ড আছে, সেই বিষয়গুলোতে আমরা যাব না। আমরা এখানে কি কাজ হচ্ছে সেই কাজগুলোর উপর বেস করে যেই নোট এবং যে এজ গুলো আমরা পাবো তার উপর বেস করে আমরা প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা মেজার করব। তো সেটা আমরা পরবর্তীতে যেই চ্যাপ্টার গুলো আছে বা যেই স্লাইড গুলো আছে সেগুলাতে দেখতে পাবো। এটির দ্বারা C++, জাভা সোর্স কোডের এটি ব্যবহার করা যায়। এর মাধ্যমে কন্ট্রোল স্টেটমেন্ট যেমন ইফ এলস, ডু হোয়াইল, রিপিট, আনটিল, সুইচ কেস, গো টু ইত্যাদি স্টেটমেন্টের জটিলতা পরিমাপ করা যায়। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্স করার জন্য যে গ্রাফটা তৈরি করতে হয় তার যে নিয়মটা,
গ্রাফ প্রবাহ নিয়ন্ত্রণ তৈরির জন্য প্রথমত সিদ্ধান্ত তৈরির গঠনসমূহ রাখা প্রোগ্রামকে ক্ষুদ্র ক্ষুদ্র ব্লকে বিভক্ত করুন। যেই প্রোগ্রামটা আমাদের আছে সেগুলার প্রত্যেকটা স্টেটমেন্টকে এক একটা ব্লকে রূপান্তর করতে হবে এবং এই ব্লকগুলোকে আমরা পরবর্তীতে নোড আকারে চিহ্নিত করব। নোডসমূহ নিম্নরূপ সুযোগ প্রদান, যেমন নোডগুলোকে যখন আমরা স্টেটমেন্টগুলোকে বা কন্ট্রোল স্টেটমেন্টগুলোকে এক একটা নোড হিসেবে চিহ্নিত করব, তখন নিয়ন্ত্রণ কোন ব্লক থেকে কোন ব্লকে যাচ্ছে সেই ব্লকে একটা আর্ক বা তীর চিহ্ন তৈরি করতে হবে এবং এইভাবে শুরু থেকে শেষের দিকে যেতে হবে এবং যাওয়ার পরে সর্বশেষ যেই নোডটি আমরা পাবো সেই নোড থেকে এন্ট্রি নোড বা যেই নোডে শুরু হয়েছে সেই নোডে আরেকটি আর্ক বা তীর চিহ্ন আঁকতে হবে বা দিক নির্দেশক একটি বক্ররেখা আঁকতে হবে। আমরা যদি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার করতে চাই তাহলে আমরা একটি উদাহরণ সহ যদি এটি দেখি, মনে করি এটি আমাদের স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি সেটি আমাদের একটি কোড। এই কোডের মধ্যে প্রথমত একটি স্টেটমেন্ট, তারপরে একটি ইফ এক্সপ্রেশন, এই ইফ এক্সপ্রেশনের উপর বেস করে একটি স্টেটমেন্ট, যদি সেই কন্ডিশন ফুলফিল না হয় তাহলে স্টেটমেন্ট 3, এবং তারপরে ইফ ইলস এর বাইরে একটি স্টেটমেন্ট 4 আছে এবং তারপরে একটি ডু হোয়াইল লুপ আছে আমাদের। এই ডু হোয়াইল লুপের ডু এর মধ্যে আছে স্টেটমেন্ট 5 এবং হোয়াইল এক্সপ্রেশন 2। এই এক্সপ্রেশনটা হচ্ছে হোয়াইলের শর্ত এবং সবশেষে হোয়াইলের বাইরে আরেকটি স্টেটমেন্ট আছে স্টেটমেন্ট 6। এই যে প্রোগ্রামটা আমাদের আছে একটা সিম্পল প্রোগ্রাম, এই প্রোগ্রামের উপর আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্সটা দেখব। সো আমরা যদি এখানে লক্ষ্য করি এই প্রোগ্রামটাকে প্রথমত আমাদের এই যে সিম্পল প্রোগ্রামটা আছে এই সিম্পল প্রোগ্রামটাকে আমাদের প্রথমে এই সিম্পল প্রোগ্রামটার একটি অ্যালগরিদম তৈরি করতে হবে, ফ্লোচার্ট তৈরি করতে হবে। আমরা প্রোগ্রামটার ফ্লোচার্টে যাচ্ছি। আমরা এই যে কোডটা ছিল সেই কোডটার একটা ফ্লোচার্ট তৈরি করব। ফ্লোচার্ট তৈরি করলে প্রথমত আমরা যেটা পাবো স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 এর পরে যেটা আসবে এক্সপ্রেশন 1। এই এক্সপ্রেশন 1 এর উপর বেস করে দুই দিকে প্রোগ্রামটা ফ্লো যেতে পারে, এক হচ্ছে স্টেটমেন্ট 2 এর দিকে অথবা স্টেটমেন্ট 3 এর দিকে। যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট 3 এক্সিকিউট হবে। এই দুইটি স্টেটমেন্ট কোনটি এক্সিকিউট হওয়ার পরে শর্তের উপর বেস করে যেটি এক্সিকিউট হবে তারপরে চতুর্থ স্টেটমেন্টটি আমাদের এক্সিকিউট হবে। এটি এক্সিকিউট হওয়ার চতুর্থ স্টেটমেন্টটি এক্সিকিউট হওয়ার পর যেটি হবে প্রোগ্রামটা পঞ্চম স্টেটমেন্টটি এক্সিকিউট করবে। এক্ষেত্রে এটি হোয়াইল লুপের ডু হোয়াইল লুপের মধ্যে আছে। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটি হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপে যেটা হয় এর বডি যেটা আছে লুপের সেই বডিটা প্রথমবার এক্সিকিউট হয়ে তারপরে সে কন্ডিশন চেক করে যে কন্ডিশন ঠিক আছে কিনা। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই বডিটি যতবার কন্ডিশন ট্রু করবে ততবার রিপিট করবে, অন্যথায় একবার হলেও যদি কন্ডিশন মিথ্যা হয় তারপরও সে প্রথমবার স্টেটমেন্টটিকে বা তার বডিটিকে এক্সিকিউট করবে। সো এর ফলে যেটা হয় স্টেটমেন্ট 5 আমরা যাব, তারপরে এক্সপ্রেশন 2 এ আসবো। যদি এক্সপ্রেশন সত্য হয় তাহলে আবার আমরা স্টেটমেন্ট 5 এ যাব, যদি না হয় তাহলে লুপটা ব্রেক হয়ে যাবে এবং আমাদের পরবর্তী যেই স্টেটমেন্ট 6 এ প্রোগ্রামের কন্ট্রোলটি চলে যাবে। সো এই হচ্ছে আমাদের কোডের একটি ফ্লোচার্ট। সো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার করতে গেলে আমাদের প্রথমত যেটা করতে হবে যে কোডটা আছে সেই কোডের একটি ফ্লোচার্ট তৈরি করতে হবে এবং এটি শেষ ধাপ না। এই ফ্লোচার্টটা যখন আমরা একটা কোডের যখন ফ্লোচার্টটা তৈরি করে ফেলবো সেই ফ্লোচার্টটাকে আমাদের একটি গ্রাফ ড্রিভেন মডেলে রূপান্তর করতে হবে, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। সো এই হচ্ছে আমাদের কোড, সেই কোডের ফ্লোচার্ট এবং এই ফ্লোচার্ট থেকে ফ্লো গ্রাফ। এখন এই গ্রাফটার ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন যেই
প্রত্যেকটা স্টেটমেন্ট বা এক্সপ্রেশন যেগুলো আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি এক একটা নোড হিসেবে, এবং এই নোডগুলোর মধ্যে যে কানেক্টিং অ্যারোগুলা আমরা বা ডিরেকশনগুলা ফ্লোচার্টে ছিল সেইগুলাকে আইডেন্টিফাই করছি এজ হিসেবে। নোডগুলাকে এন দ্বারা উপস্থাপন করা হয়েছে এবং যে কানেক্টিং ডিরেকশনগুলো আছে বা যে প্রোগ্রাম ফ্লো ডিরেকশনগুলো আছে সেইগুলাকে উপস্থাপন করা হয়েছে ই দ্বারা। সো আমরা স্টেটমেন্ট ওয়ানকে আইডেন্টিফাই করছি এখানে n1 দ্বারা, এক্সপ্রেশন 1 কে n2 দ্বারা, স্টেটমেন্ট 2 কে n3 দ্বারা, স্টেটমেন্ট 3 কে n4 দ্বারা, স্টেটমেন্ট 4 কে n5, স্টেটমেন্ট 5 কে n6, এক্সপ্রেশন 2 কে n7 এবং স্টেটমেন্ট 6 কে n8। এবং এদের মধ্যে সংযোগের জন্য যে অ্যারোগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমরা এজ হিসেবে উপস্থাপন করছি। যেমন প্রথম স্টেটমেন্ট 1 থেকে এক্সপ্রেশন 1 এ আসার জন্য যেই অ্যারোটি ব্যবহার করা হয়েছে সেটি E1, এক্সপ্রেশন 1 থেকে স্টেটমেন্ট 2 তে যেতে যেই অ্যারোটি ব্যবহার করা হয়েছে সেটিকে E2, এইভাবে শেষ পর্যন্ত আমরা আসছি। এবং পূর্বে যেই স্লাইডগুলোতে আমরা দেখছিলাম সেখানে যেই নিয়মটি ছিল যে সর্বশেষ যেই নোটটা আমাদের আসবে সেই নোট থেকে একটি অ্যারো আবার শুরুর নোটে যাবে, মানে n1 যে নোটটা সেটাতে n8 থেকে একটি অ্যারো n1 এ যাবে, মানে শেষ নোট থেকে সে একটি অ্যারো শুরুর নোটে গেছে। সো এইভাবে যদি আমরা এখানে এই ফ্লো গ্রাফটাতে দেখি তাহলে আমরা নোট পাচ্ছি 8টি এবং এস পাচ্ছি 10টি। সো আমাদের যেই পরবর্তী স্লাইড আছে সেটাতে আমরা যাব। এখন সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার করার জন্য যে সূত্রটি আমরা পাই সেটি হচ্ছে Vg equal to E minus n plus 2, যেখানে E হচ্ছে টোটাল নাম্বার অফ এস আর n হচ্ছে টোটাল নাম্বার অফ নোট। আমরা আগের স্লাইডে যদি যাই আমরা এখানে টোটাল এস বা E পেয়েছি 10টি এবং n পেয়েছি 8টি। সো প্রদত্ত উদাহরণ হতে যদি আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার করি তাহলে যেটা আসে E minus n plus 2, 10, E হচ্ছে 10, n হচ্ছে 8 এবং সূত্রে প্লাস 2। সো ইকুয়াল টু ক্যালকুলেশন করে আমাদের কমপ্লেক্সিটি আসে 4। কোনো একটি প্রোগ্রামের সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজারমেন্ট যদি আমরা করি, সো এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি মেজারমেন্ট করে এই কমপ্লেক্সিটি মেজারমেন্ট কখনোই এর মান 10 এর বেশি আসবে না। অবশ্যই যে ক্যালকুলেটেড যে মানটা আমরা পাবো সেটা অবশ্যই হবে, এই রেঞ্জটা হবে 1 থেকে 10 এর মধ্যে। সো এতক্ষণ আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্স নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের কোনো জটিলতা থাকবে না। যদি কোনো জটিলতা থেকে থাকে তাহলে সময় উল্লেখ করে টিউটোরিয়ালে আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করব। সো এতক্ষণ আমরা একটা সিম্পল কোড দিয়ে বা সিম্পল একটা কোডের উদাহরণ দিয়ে কিভাবে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার করে সেটি দেখলাম। সো এখন আপনারা নিজেরাই এই যে এখানে একটি কোড দেওয়া আছে এই কোডটি দেখে আপনারা নিজেরাই কিভাবে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার করে সেটি চেষ্টা করবেন। আশা করি আপনারা সফল হবেন এবং সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্সের যেই নিয়ম কানুনগুলো আছে সেগুলা বুঝতে পারবেন। সো আপনারা অবশ্যই এটি এই যে প্রদত্ত যে কোডটি আছে এই প্রদত্ত কোডের উপর সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্সটা চালাবেন। সো এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজারমেন্টস আলোচনা করতে গিয়ে আমরা যেগুলো শিখলাম তার মধ্যে থেকে আপনারা কতটুকু জানলেন সেগুলো বোঝার জন্য এই প্রশ্নগুলোর উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এবং নোট করে রাখুন। প্রথমত হচ্ছে কমপ্লেক্সিটি কি, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কত সালে কে তৈরি করেন এবং
3 নম্বর প্রশ্ন, কন্ট্রোল স্টেটমেন্ট যুক্ত প্রোগ্রামের জটিলতা পরিমাপে কোন পদ্ধতি ব্যবহার করতে হবে? সো আপনারা হয়তো বুঝতে পারছেন, এবং যেই টিউটোরিয়ালটি আমরা এতক্ষণ দেখলাম বিভিন্ন চিত্রের উদাহরণের মাধ্যমে, সো আমি আশা করি আপনারা সেইগুলো যদি সঠিকভাবে দেখে থাকেন, তো এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তার উত্তর খুঁজে বের করতে পারবেন। এবং সর্বশেষে যদি কোনো প্রশ্ন, আবারও পূর্বেই যেটা বলেছি, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোথাও বুঝতে না পারেন, সেক্ষেত্রে যে ভিডিওটি শেয়ার করা আছে সেই ভিডিওর যে সময়টা আছে সেই সময়টা উল্লেখ করে এবং স্লাইডের নাম্বার উল্লেখ করে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং সেই সময়টা উল্লেখ করে যদি আপনার এবং স্লাইডের নাম্বার উল্লেখ করে আপনারা প্রশ্ন করেন, তো সেই যে আপনার স্পেসিফিক যে সমস্যাটা সেটা সমাধান করার আমি চেষ্টা করব, এবং আশা করি আপনারা উপকৃত হবেন। এবং পরবর্তীতে আরো যে ভিডিও আমরা আরো আগে যেগুলো ভিডিও তৈরি করেছি আগে, সেগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাও আপনারা করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। সো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মেজার্স এর সম্পর্কে যতটুকু আলোচনা ছিল তার আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আপনাদের সকলকে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসতেছে সেগুলো দেখবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর আপনারা সবাই ঘরে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। করোনা পরিস্থিতিতে যেই এখন আরো বেড়েই চলতেছে, সো আপনারা যদি নিজেরা সাবধান না হই আমরা, তো এই পরিস্থিতি থেকে উত্তরণ করা আমাদের সম্ভব হবে না। সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করতেছি। ধন্যবাদ।